শুভেচ্ছা সবাইকে। এতদিন যেটা ছিল সম্ভাবনা, ফিসফাস, এখন সেটা বাস্তবতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। ১২ বছর পর দায়িত্বটা ছাড়লেন তিনি। নতুন বিসিবি প্রেসিডেন্ট হিসাবে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিসিবির এই পরিবর্তনটা অবশ্যম্ভাবী ছিল, হওয়ারই কথা ছিল। কিন্তু এই পরিবর্তনের ফলে আসলে বাংলাদেশ ক্রিকেটটা উন্নতির পথে হাঁটতে পারবে কিনা, সেই সবকিছু নিয়ে আজ আমরা কথা বলবো জাতীয় দলের সাবেক অধিনায়ক, আমাদের প্রথম বিশ্বকাপ অধিনায়ক এবং প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। বুলবুল ভাই, আপনাকে স্বাগত নট আউট নোমানে। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ রোমান ভাই, অলওয়েজ আপনাদের সকলের শুভকামনা করি এবং আপনি সুন্দর এখনো নট আউট ব্যাটিং করে যাচ্ছেন। 51 হচ্ছে না, 50 তে আটকে আছে। So we want a big 100 from you. Keep up the great work. থ্যাংক ইউ বুলবুল ভাই। খবরটা তো নিশ্চয়ই আপনি শুনেছেন যে বিসিবি প্রেসিডেন্টের পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। খবরটা আপনি শুনেছেন না? মানে মাত্রই হলো। জি হ্যাঁ, শুনছিলাম, কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল এবং সেটা ঘটলো আজকে। এবং হ্যাঁ, শুনেছি মাত্র। এটা অনেকদিন পরেই আমাদের সভাপতি চেঞ্জ হলো। এটা ভালো খারাপ এটা জানি না, বাট চেঞ্জ হলো এবং চেঞ্জের খবরটাই মাত্র পেলাম। মানে চেঞ্জ হওয়াটা কি, যে আপনি যেটা বললেন ভালো খারাপ জানি না, আমি আসলে সেটাই জানতে যাচ্ছিলাম আপনার রিঅ্যাকশনটা কি? চেঞ্জ হওয়াটা ভালো খারাপের চেয়ে প্রয়োজন ছিল কতটা? আমার অবস্থান থেকে আমি একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই প্রথমেই, যে আমি বাংলাদেশ ক্রিকেটে সেই 1981 সাল থেকে যখন আমি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে খেলা শুরু করলাম টিল টুডে, অ্যারাউন্ড 43 ইয়ার্স। আমি এখন এই মুহূর্তে 21টা দেশের ক্রিকেট কনসালটেন্ট বা ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার লক্ষ্য থেকে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই এটা, এবং যে ভদ্রলোক এর আগে আমাদের প্রেসিডেন্ট ছিলেন তার সম্বন্ধে আমি কিছুই জানি না। আমি তার সাথে মাঝে মাঝে আইসিসির মিটিং টিটিং এ দেখা হতো, আমি তাকে ভালো করে চিনিও না, আই নো হিজ নেম। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেটের, যেহেতু আমার আত্মা বাংলাদেশের ক্রিকেটের সাথে ছিল এবং আছে, এই চেঞ্জটা আমার কাছে মনে হচ্ছে দরকার ছিল। আমি খবরের কাগজ, আপনাদের নিউজ পড়ে যতটুকু জানতে পেরেছি, বা আপনি যদি আমাদের দলের পারফরমেন্স গুলো দেখেন, আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল হলিস্টিক্যালি যদি চিন্তা করেন, ডেফিনেটলি নিড দিস চেঞ্জ। বুলবুল ভাই, আপনি পাপন ভাইয়ের কথা বললেন যে আপনি তাকে হার্ডলি চিনতেন, বিভিন্ন আইসিসি ইভেন্টে হয়তো বা তার সঙ্গে দেখা হতো, কিন্তু 12 বছর তো একটা দীর্ঘ সময়। আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বা আইসিসি পূর্ণ সদস্য পদ পাওয়ার পরে 24 বছর বাংলাদেশ ক্রিকেটের সময় গেছে, এর মধ্যে 12 বছর 50% টাইমে পাপন ভাই প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। আপনি একটু দূর থেকেই দেখেছেন, খুব কাছ থেকে দেখেননি, যেহেতু আপনি আপনার চাকরি সূত্রে দেশের বাইরে থাকেন। এই 12 বছরের সময়কালটা পাপন ভাইয়ের বাংলাদেশ ক্রিকেটের আসলে যতটা উন্নতি হওয়ার কথা ছিল ততটা কি হয়েছে বলে আপনার মনে করেন? আমার কাছে মনে হচ্ছে ক্রিকেট নেগেটিভ গ্রো করেছে। নেগেটিভ গ্রো বলতে চাচ্ছি এই জন্য যে আপনি 12টা বছর কিন্তু অনেক লম্বা একটা সময়, যেখানে আপনি অনেক কিছু, অনেক আপনার প্ল্যান আপনি বাস্তবায়িত করতে পারতেন। আপনার 12 বছর মানে বলতে চাচ্ছি যে আপনার কাছে একটা সাদা কাগজ ছিল, আপনি সেই সাদা কাগজটাতে ইচ্ছা মতো আপনি আঁকতে পারতেন, সুন্দর করে সাজাতে পারতেন, বাগান বানাতে পারতেন। আমার তো এখন যদি দেখে মনে হচ্ছে ক্রিকেটের ওভারঅল ডেভেলপমেন্ট ছিল নেগেটিভ। এবং বিশেষ করে আমার কাছে যেটা, আমি শুধুমাত্র জাতীয় দল নিয়ে কথা বলবো না, আমাদের মনে রাখা উচিত একটা জিনিস, যে আমরা যারা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর আছি বা বাংলাদেশ ক্রিকেট যারা পরিচালনা করছে, তাদের কিন্তু মনে রাখতে হবে তাদের কাজের ক্ষেত্রটা কোথায়। যেই বাচ্চাটা, যে ছেলেটা বা মেয়েটা এখনো জন্মগ্রহণ করেনি, পৃথিবীতে আসেনি, এবং যে ছেলেটা জাতীয় দলে খেলছে, এই পুরো ব্যাপারটা সকলকে ফ্যাসিলিটেট করার প্রধান কাজ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, নট টু রান অনলি দ্য ন্যাশনাল টিম বা আইসিসি ইভেন্টস যে রানগুলো টিমগুলো খেলে বা বাইল্যাটারাল খেলে, সেটা না। তো সে যদি আপনি চিন্তা করেন, আমি যেটা দেখি দূর থেকে, যে কোনো জেলায় ক্রিকেট খেলা হয় না, একটা জিনিস দেখবেন যে বাংলাদেশে যারা পরিচালক হয়ে আসে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা পরিচালনা করতে আসে, যেমন ধরেন দুজন আসে ন্যাশনাল স্পোর্ট কাউন্সিল থেকে, তাদের কাজ হচ্ছে, তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে যে তারা সরকারের সাথে যত ধরনের লিয়াজন, বিকজ তারা সরকারের রিপ্রেজেন্টেটিভ,
তো সরকারের সাথে কতটুকু তারা লিয়াজন করতে পারছে, সরকার থেকে তারা কতটুকু স্পোর্টস মিনিস্ট্রি বা এডুকেশন মিনিস্ট্রির সাথে ইনভলভ করতে পারছে। একটা জায়গা থেকে আসে, যেমন করেন চিটাং থেকে কেউ আসলো বা বরিশাল থেকে আসলো, সে তার যে প্রধান কাজ সেই জায়গাটায় তিনি ক্রিকেট কতটুকু উন্নয়ন করতে পেরেছে। তো শুধুমাত্র মিরপুরে বসে কিন্তু দেশের ক্রিকেট উন্নয়ন হয় না। এবং আপনি যদি সেটা দেখেন যে সারা দেশে কিন্তু লিগ হয় না, ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম প্রপারলি হয় না। আমরা অ্যাকচুয়ালি যেই সুযোগটা আমাদের এখানে ছিল সেটা আমরা কাজে লাগাতে পারি। তার একটা উদাহরণ হচ্ছে যে আপনি বাংলাদেশে কিন্তু 99% লোক ক্রিকেট ফলো করে এবং 99 ছেলে মেয়েরা ক্রিকেট খেলতে চায়। আপনি যদি আমাদের যে প্রধান নির্বাহী আছে তাকে যদি জিজ্ঞেস করেন, ভাই বাংলাদেশে কটা ক্রিকেটার আছে, কটা ছেলে ক্রিকেটার আছে, কটা মেয়ে ক্রিকেটার আছে, আমি হলপ করে বলতে পারবে না। আপনি একটা জিনিস মনে রাখবেন নোমান ভাই, আপনার যে বাংলাদেশের কিন্তু সব থেকে বড় সম্পদ, ক্রিকেটের সব থেকে বড় সম্পদ কিন্তু 900 কোটি টাকা না। বাংলাদেশের সব থেকে বড় সম্পদ হচ্ছে ক্রিকেটাররা। এবং সেই ক্রিকেটারদেরকে আমরা কতটুকু লালন করতে পারছি, এই ক্রিকেটারদের আমরা কতটুকু সুযোগ করে দিতে পারছি, এই ক্রিকেট খেলার জন্য কতটুকু, কোথায় আমরা কোন ফ্যাসিলিটিটা ডেভেলপ করতে পেরেছি, আই হ্যাভ ভেরি ভেরি হাই লেভেল ডাউট আছে আমার। আমাদের যে নতুন বোর্ড প্রেসিডেন্ট হলেন ফারুক আহমেদ, তার নিয়োগটা কেমন হলো আমি সেই আলোচনাটা করব, কিন্তু আমি যেহেতু এই অংশটা শেষ করতে চাই, ফারুক ভাইয়ের সঙ্গে আমি একটা ইন্টারভিউ করেছিলাম এই 2 দিন আগেই। সেখানে তাকে একটা প্রশ্ন করেছিলাম যে পাপন ভাইয়ের এই বোর্ডকে আপনি আসলে 100তে কত নাম্বার দিবেন। ফারুক ভাই বলেছিলেন যে আসলে হার্ডলি তারা পাস করবে, সর্বোচ্চ হয়তো 33 নাম্বার 100তে দিতে পারি। আপনি 100তে কত নাম্বার দিবেন পাপন ভাইয়ের এই বোর্ডকে সামগ্রিকভাবে? আমি এর আগে আপনাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম যে তাদের দায়িত্বগুলো কি ছিল। দেখা গেল যার যা দায়িত্ব ছিল সেই দায়িত্ব কতটুকু পালন করেছি আমরা একটা জায়গা থেকে কিন্তু খেলোয়াড়দের উন্নয়ন প্লাস আপনি সার্ভিসেস বা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তাদের ক্রিকেটের উন্নয়ন করার কথাও ছিল। সো সব ওভারঅল যদি আপনি চিন্তা করেন, আমি তো 10 মার্কের বেশি দিতে পারবো না, সরি। 10? এত কম? ফারুক ভাই তো 33 দিয়েছিলেন, আপনি মাত্র 10 দিলেন। আচ্ছা ঠিক আছে। আপনি বলছেন যে তার সঙ্গে আপনার যোগাযোগটা আসলে ওইভাবে চেনেনই না বা ওইরকম আলোচনা যোগাযোগের জায়গাটা নেই, কিন্তু এই সময়ের মধ্যে তো আপনাকে বেশ কয়েকবার বাংলাদেশে কাজ করার প্রস্তাব অফিসিয়ালি আনঅফিসিয়ালি দেওয়া হয়েছে, তাই তো বুলবুল ভাই? আমি আবারও বলছি ভাই, কোনোদিন কোনো অফিসিয়ালি অফার হয়নি। যখন স্টেডিয়ামে দেখা হতো অনেকে বলতো আসো কাজ করো এখানে, বাট কি কাজ করবো আমি জানি না। আজ পর্যন্ত কখনো কোনো অফিসিয়াল অফার করা হয়নি। অবশ্যই আমি প্রত্যেক বছর বিপিএল এ যে লিগ গুলো হয় সেখানে প্রত্যেক বছর আমি অফার পাই, এবং ইভেন ঢাকা যে প্রিমিয়ার লিগ হয় সেখানে আমি প্রত্যেক বছর অফার পাই। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আমার কোনোদিন কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল কথাবার্তা হয়নি। আচ্ছা বুলবুল ভাই, যদি আপনাকে এখন বলি যে নতুন যে বোর্ড প্রেসিডেন্টটা হলেন ফারুক আহমেদ, আপনাদের কলিগ ছিলেন, দীর্ঘ সময় ধরে জাতীয় দলে খেলেছেন আপনারা একসঙ্গে। ফারুক ভাইয়ের ক্যাপ্টেন্সিতে আপনি খেলেছেন, আপনার ক্যাপ্টেন্সিতে ফারুক ভাই খেলেছেন, ক্লাব ক্রিকেটে তো দীর্ঘ পুরো ক্যারিয়ারটাই আপনাদের মোরাললেস একই সঙ্গে। ফারুক ভাইয়ের এই নিয়োগটাকে আপনি কিভাবে দেখছেন? ফারুক ভাইয়ের নিয়োগটাকে আমি দেখছি অত্যন্ত পজিটিভ একটা মুভ। কেননা আমি তাকে প্রথমেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাই, অনেক শুভকামনা রইল ফারুক ভাইয়ের জন্য। ফারুক ভাই একজন ভেরি হার্ড ওয়ার্কিং ক্রিকেটার ছিলেন। তিনি একজন শুধুমাত্র টপ অর্ডার ব্যাটার ছিলেন না, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ডার ছিলেন, দারুণ ক্রিকেটার ছিলেন তিনি। তার সেই ক্রিকেটের মেধা আছে। তিনি কিন্তু বিভিন্ন পর্যায়ে কয়েকবার সিলেকশন টিমে ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ভেরি সাকসেসফুলি কাজ করেছেন। তার কাজের লজিক আছে, যে লজিক দিয়ে কাজ করে, ইজ ভেরি অনেস্ট পারসন। এবং আমি যতদূর জানি এবং আমি আশা করব যে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করবো এই জন্য যে হি ইজ ওয়ান অফ আওয়ার রিপ্রেজেন্টেটিভ অ্যাজ এ ক্রিকেটার। ফারুক ভাই কিন্তু এই প্রথম কোন ক্রিকেটার হিসেবে বিসিবি প্রেসিডেন্ট হলেন। বিসিবির আগে যে 14 জন প্রেসিডেন্ট ছিলেন, কখনো কিন্তু কোনো ফরমার ক্রিকেটারকে আমরা প্রেসিডেন্টের ভূমিকায় দেখতে পাইনি। এইটারও নিশ্চয়ই একটা সিগনিফিকেন্ট রয়েছে বুলবুল ভাই। আমরা কিন্তু আমরা বিভিন্ন রোলে কাজ করি। রোল বলছি কোচের একটা রোল থাকে, প্রধান নির্বাহীর একটা রোল থাকে, বাট প্রেসিডেন্টের রোলটা হচ্ছে ইটস এ ভেরি ভেরি ডিফারেন্ট রোল। ইটস এ রোলটা শুধুমাত্র দেশের ক্রিকেট উন্নয়ন না, আপনার বিভিন্ন গভর্নমেন্ট লেভেলের লিয়াজও বলেন, ইন্টারন্যাশনাল লিয়াজও বলেন, অন্য বিভিন্ন বোর্ডের সাথে লিয়াজন বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিল, একটা বিশাল বড় একটা পরিধি কাজের। সো একজন ক্রিকেটারের হয়তো সবথেকে বড় ল্যাঙ্গুয়েজ হচ্ছে ক্রিকেট, বাট ডিপ্লোমেসি এখানে একটা বড় ব্যাপার। এখানে যোগাযোগটা এবং এই যোগাযোগের ভাষাটা কিন্তু নট সাধারণ ভাষা, সেই ভাষাটা এখানে খুব জরুরি হয়। যেহেতু আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে গত 18 বছর ধরে কাজ করছি,
সো এখানে অবশ্যই শুধুমাত্র ক্রিকেটার হলে হবে না, এখানে আরো কিছু যোগ্যতা লাগে, এবং সেই যোগ্যতাগুলোর অন্যতম বড় একটা যোগ্যতা হচ্ছে যে হাউ ওপেন মাইন্ডেড ইউ আর। ফারুক ভাই কি সেই কাজটা ঠিকঠাক মতো করতে পারবে? আপনি নিশ্চয়ই সেই আশা করছেন। অবশ্যই আশা করছি ফারুক ভাই সেই কাজটা করতে পারে, যদিও ফারুক ভাই কখনো এর আগে বোর্ডে ডাইরেক্টলি কাজ করেনি অ্যাজ এ বোর্ড ডিরেক্টর হিসেবেও। অর্গানাইজেশনাল ক্ষমতা আমি এখন বলতে পারবো না, ইটস ভেরি আর্লি টু কমেন্ট, এখনো অনেক সময় আছে বলার বা দেখার, বাট এই মুহূর্তে আমার পক্ষে কোনো মতামত করা খুব কঠিন হবে। বুলু ভাই, আমি যেটা বলছিলাম যে ক্রিকেটার হিসাবে তিনি বোর্ড প্রেসিডেন্ট হলেন, প্রথম কোনো ক্রিকেটার হিসেবে। এই জায়গাটাতে আমরা অনেক সময় দেখি যে আমাদের ক্রিকেটারদের সাইডটা বোর্ডে যারা থাকেন, বোর্ড প্রেসিডেন্টের কথাই আমি বলছি, বোর্ড ডিরেক্টর হিসেবে তো ক্রিকেটাররা থাকেনি রেগুলার। লাস্ট বোর্ডেও আসলে 6 জন, লাস্ট বোর্ড মানে কি এই বোর্ডটা তো 6 জন আসলে আছেন, 3 জন ফরমার ক্যাপ্টেনও রয়েছেন। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট যখন ওরকম হবেন তখন ক্রিকেটার্স পয়েন্ট অফ ভিউ থেকে আসলে ক্রিকেটারদের চাহিদাটা কি, আমি শুধু ন্যাশনাল ক্রিকেটার বলছি না, আমি ওভারঅল বলছি ক্ষেত্রে আমাদের সেইটা নিশ্চয়ই বোঝার ক্ষেত্রে একটু সুবিধা হওয়ার কথা ফারুক ভাই প্রেসিডেন্ট হিসেবে, নাকি? অফকোর্স ইয়েস। ফারুক ভাই কিন্তু আপনারা জানেন যে আমরা যখন খেলতাম তখন কিন্তু ছোটখাটো আন্দোলন করতে হয়েছে, আমাদের মাঠ নিয়ে আন্দোলন করতে হয়েছে, তারপরে আমাদের বেশ কিছু ব্যাপারে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাচ্ছিলাম বা পাওয়া নিয়ে যখন আমাদের বেশ কিছু ঝামেলা চলছিল, তখন কিন্তু আন্দোলনের নেতৃত্ব কিন্তু ফারুক ভাই দিতেন। সো আমাদের এবং আমরা তার কাছে যেতাম। আশা করব যে ফারুক শুধুমাত্র জাতীয় দল না এবং সমস্ত দেশের সমস্ত ক্রিকেটার, আপনাকে হিসাব করতে হবে যে ফারুক ভাই শুধু না, যারা বোর্ডের দায়িত্ব নিয়ে কাজ করছে, দায়িত্বটা হচ্ছে এমন একটা দায়িত্ব যে পঞ্চগড়ে বলেন, বরগুনায় বলেন, পার্বত্য চট্টগ্রামে বলেন, খুলনাতে বলেন, সাতক্ষীরা, যেখানে যত ক্রিকেটার আছে সকলের রিপ্রেজেন্টেটিভ তারা। তো তাদের দেখভাল করা বা তাদেরকে ওই গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করা বা তাদের সুযোগ করে দেওয়া, আমার কাছে মনে হয় যে ওই ফিলিংটা থাকা উচিত যে আমি এখানে এসেছি নট টু এনজয় করার সময়টা, ইটস এ ডিউটি, এবং ডিউটিটা যদি আমরা ঠিক মতো করতে পারি আমরা তখন বুঝতে পারবো। এবং ফারুক ভাইয়ের মধ্যে সেই জিনিসটা কতটুকু আছে সেটা প্রমাণ মিলবে এখন, বাট হি ইজ এ ভেরি ওপেন মাইন্ডেড পারসন। তবে আমাদের যেটা উচিত, যেটা আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের যে আগে গত বোর্ডটা যেটা ছিল, আমার কাছে মনে হচ্ছে ম্যানেজমেন্ট ওয়াজ ভেরি ভেরি পুয়ার। আপনি আমাকে এর আগে বলেছিলেন যে মার্ক দিচ্ছেন কত, আমি অত মার্ক দিতে পারিনি বিকজ অফ ভেরি ভেরি পুয়ার ম্যানেজমেন্ট। একটা উদ্দেশ্যহীন ভাবে একটা ক্রিকেট জাতি বা একটা ক্রিকেট দল যখন এগিয়ে যায়, তার ফলশ্রুতিতে কিন্তু এরকম একটা ফল হয়। আমার কাছে মনে হয়েছে যে আমাদের কোনো উদ্দেশ্য ছিল না, আমরা জানি না, আমরা সিরিজ বাই সিরিজ আগাতাম, আমরা এই সিরিজটা খেললাম, তারপর আরেকটা সিরিজ খেললাম, এই ধরনের একটা বড় স্ট্র্যাটেজির আন্ডারে, একটা বড় একটা চিন্তার নিচে আমরা কখনো ছিলাম না। আর ম্যানেজমেন্টের কথা এই জন্য বলছি যে আপনি যখন একটা ম্যানেজমেন্ট, একটা স্ট্রং ম্যানেজমেন্ট যখন একটা দলের একটা দেশে থাকে বা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে থাকে, তখন কিন্তু একটা খেলোয়াড়, আমাদের দেখেন, আমি আবারও বলছি যে ফারুক ভাইয়ের ইনক্লুশনটা একটা সুবিধা হচ্ছে যে একজন স্পোর্টস পার্সন এসছেন, যিনি তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্পোর্টস এবং লাকিলি ক্রিকেট। এর আগে কিন্তু আমাদের যে ভদ্রলোক ছিলেন তিনি কিন্তু ফ্রম এ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এবং তার সব থেকে বড় সাফল্য তিনি 2টো এমপি আমাদেরকে উপহার দিয়েছেন। এর বাইরে আমি কোনো তার সাফল্য দেখি না। যখন এটা আপনি বললেনই বুলবুল ভাই, এই জায়গাটাতে যদি আমি প্রশ্ন করি, ইনফ্যাক্ট আমার প্রশ্নের লিস্টে সেটা ছিল যে ক্রিকেটার দুজন মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান খেলা চলাকালীন সময়, মানে জাতীয় দলে খেলা চলাকালীন সময় সংসদ সদস্য নির্বাচন হয়েছেন, একদম রাজনীতিতে পুরোপুরি নাম লিখিয়েছেন। ফারুক ভাইয়ের বোর্ডের প্রতি কি আপনার ওরকম কোনো আহ্বান থাকবে, ওরকম কোনো কিছু কি করা উচিত কিনা, যে না, যারা ন্যাশনাল টিমে খেলা চলাকালীন সময়ে অন্য কোনো জায়গায় ধরনের রাজনীতিতে আসলে নাম লেখাতে পারবেন, এরকম কোনো একটা গাইডলাইন ক্রিকেট বোর্ডে থাকা উচিত বলে আপনি মনে করেন কিনা? আমি কিন্তু নোমান ভাই টপিকটাই তুলেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেশন বা যে অবশ্যই একটা নাগরিকের তার সমস্ত অধিকার আছে রাজনীতি করার, কিন্তু একজন জাতীয় দলের অধিনায়ক যখন একটা দলের পক্ষে নাম লেখায় বড় বড় বিশ্বকাপের মতো বড় ইভেন্টের আগে, এটা ক্রিকেটের একটা মারাত্মক, আমার কাছে মনে হয় যে ক্ষতি এই জন্য যে সেই আইকনটা কোনো সারা দেশের আইকন, কিন্তু যখন একটা পার্টিকুলার দলের পক্ষে কাজ করা শুরু করে দেয়, তখন অটোমেটিক ডিভাইডেড হয়ে যায় আমাদের পুরো সাপোর্টটা। সো আমার কাছে মনে হয় যে অফকোর্স পলিটিক্স করবে, কিন্তু আমার মনে হয় যখন ফুলি অ্যাক্টিভ স্পোর্টস করছে তখন মনে হয় না করাই ভালো। এবং আমি শিওর দ্যাট এই শিক্ষা আমরা পেয়েছি,
আমাদের এই শিক্ষাটা আমরা যেন সামনে কাজে লাগাতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমি ম্যানেজমেন্টের কথা কেন বললাম, যে বিশ্বকাপ খেলতে যাচ্ছি আমরা, আমি 99 বিশ্বকাপের অধিনায়ক ছিলাম। আমার জীবনের সব থেকে বড় মুহূর্ত হচ্ছে আমাদের তখন আমাদের যে গ্রুপ ছবিটা ছিল, গ্রুপ ছবিটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় পাওয়া। একটা ছবি, একটা বাংলাদেশে তুলেছিলাম, একটা লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তুলেছিলাম, দুটো বাঁধাই করা আছে। এবং জানেন আমার ওই ছবিটা আইসিসিতে বলেছে তোমার প্রিয় ছবি কোনটা, আমি বলেছি আমার ওই ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেনদের সাথে বসে থাকার ছবিটা, সেটা তারা বাঁধিয়ে রেখেছে তাদের, আমি যেখানে বসি আমার মাথার উপরে। সো এই যে অধিনায়ক হলো, একটা জাতীয় দল যাচ্ছে খেলতে বিদেশে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, ইন্ডিয়াতে যাচ্ছে, তো জাতীয় দলের একটা সারা জীবনের একটা পাওয়া ছবি, সে ছবিও তুলতে পারছি না আমরা। সো ম্যানেজমেন্ট ওয়াজ ভেরি ভেরি পোর। আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ম্যানেজমেন্ট যদি আমরা স্ট্রং না হই, আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো না। বুলবুল ভাই, এই যে আমাদের লাস্ট যে বোর্ডটা ছিলেন, সেই বোর্ডটা তো এখন জাস্ট শুধু আমরা জানতে পেরেছি ফারুক ভাই সভাপতি হিসেবে এসেছেন, আরো কিছু পরিবর্তনের ভেতর দিয়ে যাবে এরকম, এটা এখন মোটামুটি নিশ্চিত। সেই পরিবর্তন প্রক্রিয়াতে কি আমরা আপনাকেও দেখবো? আপনাকে দেখবো বলতে আপনার সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা? জি, আমার সাথে যোগাযোগ করা হয়েছিল গত সপ্তাহে, এবং আমাকে তারা আমাকে যিনি যোগাযোগ করেছেন, উপদেষ্টা যিনি এখন আছেন, তারই একজন ভদ্রলোক, এবং আমি তাদেরকে আমার অ্যাভেলেবিলিটি এবং আমার কিছু চয়েস চেয়েছিল, আমি দিয়েছি। তো তারপরে যোগাযোগ হয়নি। আর যে একটা জিনিস কি রহমান ভাই, পরিবর্তন কিন্তু সব পরিবর্তনই ভালো আমি বলবো না, পরিবর্তন দরকার আছে, তবে পরিবর্তনটা যেখানে যেখানে দরকার সেখানে করা উচিত। অনেক ভালো কাজও তো হচ্ছে, ভালো কাজও হচ্ছে না। সো এখানে এগেইন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আমি আরেকটা জিনিস দেখেছি যেটা আমাদের শিক্ষা নেওয়া উচিত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে কনফ্লিক্টটা দেখা যাচ্ছে যে যিনি প্রেসিডেন্ট, তিনি একটা ক্লাবের প্রেসিডেন্ট, তিনি আবার একটা সংস্থার সাথে, সেই সংস্থা তাদেরকে স্পন্সর করছে। আপনি যদি কনফ্লিক্ট দেখবেন যে বহু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমাদের ক্রিকেট বোর্ডে আছে। সো আমার কাছে মনে হয় যে এগেইন কামিং ব্যাক টু দি ম্যানেজমেন্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা আমার কাছে মনে হয় খুব স্ট্রং থাকা উচিত, সেখানে আমরা অনেক কিছু ঝেড়ে ফেলতে পারবো। আর আমাদের শুরুটা হওয়া উচিত এমন যে আমরা কিন্তু এখন এর আগে বলেছি আমরা নেগেটিভ ডেভেলপমেন্টে আছি, তো পজিটিভে আসতে হলে উই হ্যাভ টু বি নর্মাল ফার্স্ট। আমাদের একটা বাচ্চা ছেলে ক্রিকেট খেলতে আগ্রহী, তার যেন বিশ্বাসটা থাকে যে আমি খেললে, আমি ভালো খেললে আমি উপরে যেতে পারবো। এমনও দেখা গেছে যে একটা ছেলে এক ওভারে 90 রান দিয়েছে। আমরা ওই সিনারিটি আর কখনো দেখতে চাই না, যে একজন খেলবে, ভালো খেলবে, স্বচ্ছতার সাথে, সে উইথ ট্রান্সপারেন্সি সে ভালো করবে এবং সে উপরের দিকে যাবে। এই ধরনের একটা সিস্টেম আমরা দেখতে চাই এবং বিশ্বাস স্থাপন করাতে চাই। বুলবুল, আমাদের এই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, স্পেশালি নিচের দিকের ক্রিকেট গুলোতে তো এটা খুব প্রকট ভাবে হয়ে আছে, এবং সেইখানটাতে ক্রিকেট বোর্ডের এই ভোটের রাজনীতিতে ক্লাবগুলোকে পক্ষে রাখার জন্য 72টা ক্লাবের মধ্যে 60টা ক্লাব, মানে 55-60টা ক্লাব হচ্ছে গিয়ে একটা গ্রুপের বা একটা সিন্ডিকেটের হাতেই ছিল। আসলে এই সিন্ডিকেট ভাঙাটা জরুরি, এটা আমরা সবাই জানি, সম্ভব কতটা নতুন বোর্ডের পক্ষে বা ফারুক ভাইদের পক্ষে আর কি? আমার মনে হয় প্রথমে যে জিনিসটা করা উচিত সেটা আমাদের কনস্টিটিউশনটা নিয়ে চিন্তা করা উচিত, যে কিভাবে একটা বোর্ড তৈরি হবে। আমরা বলছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ঢাকা কেন্দ্রিক ক্লাবের ম্যাক্সিমাম ভোট, which is wrong। এটা হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব জায়গা থেকে তাদের প্রতিনিধি থাকবে, শুধুমাত্র জেলায় থেকে একটা না। এবং আমাদের ভোটের যদি দেখেন আপনি, যে ক্লাব কেন্দ্রিক কাউন্সিলর তৈরি করছি আমরা। সো আমার মনে হয় যে কনস্টিটিউশন নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আর যে কথাটা আপনি বললেন যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সাম এক্সটেন্ট প্রিমিয়ার লিগ, বিরাট প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে আম্পায়ারিং থেকে শুরু করে, আপনি ফিক্সচার থেকে শুরু করে বলেন, আপনি এগুলো বলা যায় না, এত লজ্জার ব্যাপার এগুলো। এবং সবথেকে বড় ক্ষতিটা আমরা করেছি যে আমরা কোয়ালিফাইং রাউন্ডে যে দলগুলো যে নিতাম এক সময়, যেখানে ঢাকায় বিভিন্ন জায়গায় ছোট ছোট একাডেমি আছে, তাদের স্বপ্ন ছিল তারা কোয়ালিফাইং রাউন্ড খেলে তারা সামনের দিকে এগিয়ে যায়, সেটাও বন্ধ করে দিয়েছিলাম। আমার কাছে খারাপ লাগে যে এত কিছু ঘটছিল, আমরা কি কখনো চেক অ্যান্ড ব্যালেন্স করিনি, যে আমরা একটু থামি, দেখি কোথায় কি হচ্ছে, কখনো সে দেখারটাও সুযোগ পাইনি 12 বছরে।
তো অত্যন্ত দুঃখের ব্যাপার এটা এবং লজ্জার ব্যাপার আমার কাছে মনে হয়। ফারুক ভাইরা কি সেইখানটাতে প্রায়োরিটি দিয়ে এই কাজগুলো নিচের দিকের ক্রিকেট গুলাতে যে ফিক্সিং বন্ধ করা, আম্পায়ার কিনে নেওয়া বা ক্লাবগুলোর সিন্ডিকেট ভেঙে দেওয়াটা গুরুত্বপূর্ণ কতটা, আমি এটা জিজ্ঞেস করছিলাম কারণ আপনিই বলছিলেন যে যেই ছেলেটা ক্রিকেট খেলবে, খেলতে আসবে, সে যেন ওইটা বিশ্বাসটা থাকে যে আমি ভালো খেললে আমি উপরে যেতে পারবো, সেই জন্য ফারুক ভাইদের এটা করাটা কতটা গুরুত্বপূর্ণ। এটা আমার হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1 হওয়া উচিত, ডোমেস্টিক স্ট্যাবিলাইজ করা এবং নর্মালাইজ করা, অ্যাবনর্মাল ভাবে চলছে। প্রধান আমার কাছে মনে হয় প্রথম এবং প্রধান কাজটাই হওয়া উচিত ডোমেস্টিক ক্রিকেটটাকে ঠিকঠাক করা। এবং আমি সেদিনই সফল হব, সফলতার আলো দেখবো যেদিন প্রত্যেকটা জেলাতে বেসিক ফ্যাসিলিটি থাকবে, প্রত্যেকটা জেলাতে একটা ভেরি কম্পিটিটিভ লিগ হবে। তখন কিন্তু আপনি দেখবেন যে ক্রিকেটটা শুধু আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু ক্রিকেটার তৈরি করি না শুধুমাত্র জাতীয় দলে খেলার জন্য, আমরা ক্রিকেটারের মাধ্যমে কিন্তু একটা ভালো নাগরিক তৈরি করতে পারি। শুধুমাত্র সব স্পোর্টসে, শুধু ক্রিকেট না, বাট ওই লক্ষ্যটা কিন্তু প্রথমে হওয়া উচিত যে ক্রিকেটের মাধ্যমে আমরা কিভাবে ভালো নাগরিক তৈরি করতে পারবো। তারপরে একটা গ্রুপ হবে ভালো কোচ, একটা গ্রুপ হবে ভালো আম্পায়ার, একটা গ্রুপ হবে হাই পারফর্মিং প্লেয়ার্স, একটা গ্রুপ হবে যারা ক্রিকেট লাইফ টাইম ফ্যান। বাট ক্রিকেটের ভ্যালুসটা আমার কাছে মনে হয় যে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া উচিত এবং অফকোর্স ভ্যালুজের সাথে সাথে একটা হাই পারফরমেন্স কম্পিটিটিভনেস সব জায়গায় থাকে। ভাই আপনি বললেন যে নতুন ক্রিকেট বোর্ডের এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, আপনি আপনার অ্যাভেলেবিলিটি জানিয়েছেন। এই বোর্ডে তো আমরা দেখলাম যে প্রেসিডেন্ট হিসেবে এখন ফারুক ভাই এসেছেন, বোর্ড ডিরেক্টর হিসেবে কি আমরা আপনাকে দেখতে পারি, সেই সম্ভাবনার জায়গা কি আছে? অবশ্যই আমি জানি না, এটা আমি ইন্টারেস্টেড, বাট আমি জানি না যে আমাকে অফার দেওয়া হবে কিনা। আমার সাথে অত্যন্ত খোলাখুলি ভাবে অল্প কথা হয়েছে বা ভালো কথা হয়েছে, যেখানে পজিটিভ কথাই হয়েছে, এবং যদি সুযোগ আসে অবশ্যই সেই সুযোগটা নেব। আমার যে বর্তমান প্যারেন্টস যেখানে আমি কাজ করছি, যে অর্গানাইজেশনে অফকোর্স ডিরেক্টর হওয়া বা কনসালটেন্ট হওয়া ফ্রি অফ কস্ট, আমার কাছে মনে হয় না এটা কোনো সমস্যা হবে। কেননা ইনফ্যাক্ট আমি কিন্তু প্রথমে বলে নিয়েছিলাম যে আমি এই মুহূর্তে আমার যে কাজ সেটা কিন্তু যে এশিয়া যে 20টা অ্যাসোসিয়েট মেম্বার আছে প্লাস একটা ফুল মেম্বার আফগানিস্তান, এদের জন্য আমি তাদের ডিরেক্টর না হলেও তাদের মেইন কনসালটেন্ট হিসেবে কাজ করি। সো সেই লক্ষ্যে যেহেতু আমি এশিয়ার ম্যানেজার, আমি বাংলাদেশের জন্য কাজ করতে আগ্রহী। অফকোর্স সেটা অনারারি এবং অনারারি হতে হবে। আপনার প্রায়োরিটি তাহলে কোনটা থাকবে? আপনি ফারুক ভাইদের প্রায়োরিটি বা ওভারঅল বোর্ডের প্রায়োরিটি বললেন যে ডোমেস্টিক ক্রিকেট, ওই জায়গাগুলোতে স্বচ্ছতা নিয়ে আসা, কিন্তু ধরেন আপনাকে আমরা জানি যে বহু বছর ধরে আপনি আইসিসি তে কাজ করছেন, এই ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করছেন। সো আপনার প্রায়োরিটির জায়গা আসলে কোনটা থাকবে যদি আপনি বোর্ড ডিরেক্টর হিসেবে আসেন? অবশ্যই হাই পারফরমেন্স, যেটা আমি আইসিসির জন্য এখন কাজ করছি, হাই পারফরমেন্স যেটা যারা জাতীয় দলে খেলতে যাবে তাদের নিয়ে কাজ করা। আর আপনি যদি আমাকে সত্যি করে বলেন, আমি দেশের ক্রিকেটের প্রত্যন্ত অঞ্চলে যত ট্যালেন্টেড ক্রিকেটার আছে তাদেরকে একসাথে করে জাতীয় দলে খেলার ব্যবস্থা করে দেওয়া। হয়তো 11 জনের বেশি খেলবেন না, বাট আমি একটা ছোট গল্প বলি আপনাকে। আমি কয়েক মাস আগে বেজিং এ গিয়েছিলাম, ওই জাস্ট ক্রিকেট যখন অলিম্পিকে গেল তখন একটা বড় মিটিং এ গিয়েছিলাম। সেখানে আই মেট দি ওয়ার্ল্ড নাম্বার 1 টেবিল টেনিস ছেলে এবং মেয়ে, এরা 3টা করে ওয়ার্ল্ড মেডেল পেয়েছে প্যারিসে। সো তাদের সাথে যখন দেখা হলো এবং তাদের কাছে তাদের যে পার্সোনালিটি বা তাদের যে কথা বলার ভঙ্গি, তখন তাদের যে ম্যানেজার ওরা বললো যে দে আর ওয়ার্ল্ড নাম্বার 1, কিন্তু আমাদের যে নাম্বার 7 আছে হি ইজ ইকুয়ালি বেটার দেন নাম্বার 1। তো 7টা প্লেয়ার আছে যে কেউ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে। সো আমার কাজ হবে ওটাই যে আমার কাছে 7টা ওপেনার থাকবে, 15টা অফ স্পিনার থাকবে, 30টা উইকেট কিপার থাকবে। সো অনেক প্লেয়ার জড়ো করব যারা নাকি নট টু রিপ্লেস, টু ক্রিয়েট এ ভেরি হাই পারফর্মিং বা একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করা। সেখান থেকেই আমার বেটার জাতীয় দলের প্লেয়াররা খেলতে পারবে। দেখেন আপনি তামিমের একটা রিপ্লেসমেন্ট আমরা খুঁজে পাচ্ছি না, তার মানে আমরা ওখানে কোনো কাজ করিনি। তো ওই জায়গাটা একটা সুন্দর একাডেমির মাধ্যমে আমরা চেষ্টা করব যে আমরা যেন সার্ভিসটা দিতে পারি বাংলাদেশকে, বা দেওয়া উচিত বাংলাদেশের। বুঝল ভাই, ভালো কোচ তৈরি করাটাও আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন ভালো? বিকজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো টিচার আছে।
আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভালো, তাদের ভালো ভালো টিচার আছে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত 14 বছরে বাংলাদেশে কোনো একটা লেভেল 2 কোর্স হয়েছে, আর কোনো কোর্স হয়নি যেখানে আপনাকে কোচদের কিন্তু শিখতে হয়। এবং এগেন আইসিসির যে ট্রেনিং এডুকেশন, এটা আমি লিড করি গ্লোবালি। সেখানে ফাউন্ডেশন লেভেল থেকে লেভেল 3 ডেলিভারি করছি। পাকিস্তানে আমি নিজেই ডেলিভারি করেছি, আফগানিস্তানে ডেলিভারি করেছি, আবার রেডি হচ্ছে এখন অস্ট্রেলিয়ার জন্য। সো আপনি যদি ভালো কোচ বা ভালো টিচার না তৈরি করতে পারেন, তাহলে আপনি কিভাবে ভালো ক্রিকেট শেখাবেন? আপনি দেশি কোচদের কথা বলছিলেন যে তাদেরও নিজেদেরও আসলে মানে কোর্স করা উচিত বা আরো এডুকেশনের মধ্যে থাকা উচিত, সেটা বলছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম যে এখন কোচিংটা কিন্তু এখন শুধুমাত্র ব্যাট ধরা বা বল করা না, কোচিং এখন আরেকটা লেভেলে পৌঁছে গেছে। এখন 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 একটা কথা নতুন এসছে যে ফাইন্ডিং এ জোন ইন ক্রিকেট, যেখানে আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত কোচিং করাই হচ্ছে মোটর স্কিল নিয়ে, যে ব্যাটে বল লাগলো বা বল করলো, স্পিন হলো, সুইং হলো, এটা নিয়ে কাজ করি। বাট এখন কোচিং তারপরে যে একটা স্টেপ ব্যাক, সেটা হচ্ছে যে আমাদের চোখ কিভাবে কাজ করে। আমরা তো চোখ দিয়ে দেখা খেলি, তারও পেছনে হচ্ছে যে আমাদের কগনিটিভ, আমাদের ব্রেন কিভাবে কাজ করে। সো আমাদের ব্রেন যদি স্টিল থাকে, আমাদের ভালো করে যদি আমরা যদি বুঝতে পারি আমাদের আই মুভমেন্ট স্ট্র্যাটেজিটা, তারপরে যদি আমরা মোটর স্কিল শেখাই, তাহলে কিন্তু কোচিংটা অনেক সহজ হয়ে যাবে। কোচিং এর যে সায়েন্স আছে, বায়োমেকানিক্স আছে, কোচিং এর যে ফিজিওলজি আছে, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং আছে, এগুলো একটা লেভেল 3 বা একটা হাই লেভেল হাই পারফরমেন্স কোচের কিন্তু পুরো জ্ঞানটা থাকা উচিত। তো আমাদের দেশে কিন্তু অনেক কোয়ালিফাইড কোচ আছে, কিন্তু প্রত্যেক বছর যে কোচিং এর নতুন নতুন জিনিস সংযোজন হচ্ছে, আইসিসি করছে বা ক্রিকেট অস্ট্রেলিয়া করছে, তো এইগুলোর সাথে যদি আমাদের কোচরা সম্পৃক্ত না থাকে, তাহলে তো আমাদের প্লেয়ারদের একটা ইট ইজ এ চেইন এফেক্ট। আপনি একটা প্লেয়ারের যখন ব্যর্থতা দেখবেন, সেটা অবশ্যই এটা কোচের ব্যর্থতা অবশ্যই কোচকে যারা ম্যানেজ করছে তাদের ব্যর্থতা। সো আমরা শুধু এন্ড প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলছি। সো এনিওয়ে, তো কোচিংটা আমার কাছে মনে হয় যে কোচ শুধু নতুন কোচ তৈরি করা না, শুধু এই কারেন্ট কোচদের যে আপগ্রেড করাটা বড় কাজ। আর দেশব্যাপী যদি আপনার কোচ না থাকে, কেন আমরা সবাই দেখি, আমরা কিন্তু আমাদের চোখ আছে, কিন্তু আপনার চোখ, আমার চোখ ভার্সাস কোচের চোখ কিন্তু সম্পূর্ণ আলাদা। তো দেশব্যাপী যদি আপনার কোচ থাকে, দেশব্যাপী যদি আপনি ট্যালেন্ট বের করে আনতে পারেন, তারপরে তো বাকি কাজটা আপনার সেন্ট্রালি করতে পারবেন। বাট কোচ এডুকেশন একটা বড় ব্যাপার, আম্পায়ার এডুকেশন একটা বড়। বলবে, আপনার কি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, তাতে আমরা ন্যাশনাল টিমেও আসলে হেড কোচ হিসাবে বাংলাদেশের কাউকে ফুট করতে পারি বা শীর্ষটা দেওয়া উচিত বলে আপনার মনে হয় কিনা? আমরা তো ওই চান্সই নেই কখনো আমাদের দেশে। ওই যে বলছিলাম যে কোচ একটা এত বড় দায়িত্ব দেওয়ার আগে আমরা কি যাকেই বানাই বা যে গ্রুপটাকে বানাই, তাদেরকে আমরা কি রেডি করার কোনো প্রক্রিয়ার মধ্যে ছিলাম? আমরা তো রেডিমেড বিদেশ থেকে, আমরা মনে হয় আমরা পৃথিবীর সব থেকে বেশি কোচ এনেছি উইদিন দিস লাস্ট 10-12 ইয়ার্স টাইম। সো আমার মনে হয় কোচদেরকে, দেশীয় কোচের ব্যাপারটা সব থেকে বড় আগে আমাদের চিন্তা করা উচিত বা মূল্যায়ন করা উচিত। কেন নিজের ভাষায় কথা বলা, নিজের কালচার নিয়ে কাজ করা, এটা একটা বিশাল 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 একটা অ্যাডভান্টেজ। সো অবশ্যই আমি দেশীয় কোচের পক্ষপাতী যেন দেশি কোচরা বাংলাদেশের জাতীয় দলকে সার্ভ করতে পারে। এট দ্য সেম টাইম তাদেরকে রেডি করার যে প্রক্রিয়াটা, সেটাও আমাদের করা উচিত, এবং সেটাই হওয়া উচিত প্রধান কাজ এই মুহূর্তে। আমি এক প্রশ্নটা করতে ভুলে গিয়েছিলাম, আমার এখানে প্রশ্নটা ছিল, যেটা হচ্ছে গিয়ে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আপনি 100-তে 10 মার্ক দিয়েছেন। এখনকার আমাদের জাতীয় দলের যে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, তাকে আপনি 100-তে কত নাম্বার দিবেন এই টেনিয়রের হাথুরুসিংহেকে? আমার পক্ষে আসলে 100-র মধ্যে কত দেওয়া এটা খুব কঠিন হবে। পাস মার্ক পাওয়ার মতন কিছু ঘটেনি। আমি প্রথমে যে কথাটা বলেছিলাম, যে ম্যানেজমেন্টের কথা বলেছিলাম, আমার মনে হচ্ছে কোচিং ম্যানেজমেন্ট ওয়াজন্ট ভেরি গুড বা ইজ নট ভেরি গুড। এই জন্য বলবো যে তামিমের ঘটনাটা বা আরো কিছু ঘটনা পরে ঢেকে রাখা হয়েছিল, নাসুমের ব্যাপারটা, তারপরে যে একজন কোচের যে একটা ফিলসফি থাকে, যে একটা কোচের যেটা সাধারণত একটা রিলেশনশিপ বিটুইন দ্য প্লেয়ার্স এন্ড দ্য কোচ, যেটা আমার সাথে অনেক প্লেয়ারের রেগুলার কথাবার্তা হয়, আমার কাছে মনে হয় না তেমন কোনো কিছু ভালো কিছু আছে। অফকোর্স একটা কোচের
তার নিজস্ব চিন্তায় সে কাজ করে। তবে একটা কোচ যখন একটা হেড কোচ হয়, শুধুমাত্র সেই প্লেয়ারদের কোচ না, সে কিন্তু সাপোর্ট স্টাফ থাকে, তাদেরও কিন্তু হেড। আর একটা জিনিস আমি বিশ্বাস করি, কোচ ইজ দ্য ব্রিজ বিটুইন দ্য প্লেয়ার্স এন্ড দ্য ক্রিকেট বোর্ড। সো কোচের যে প্রধান কাজটা হচ্ছে, আপনারা সাধারণত দেখি কিন্তু একটা টিম, একটা আমাদের সাকিব আল হাসান বল করছে বা মেহেদি মিরাজ বল করছে, বাট ইনফ্যাক্ট 3টা দল খেলে। যখন একটা দল মাঠে খেলে 3টা দল খেলে, একটা দল মাঠে খেলে, একটা দল ডাগ আউটে বসে থাকে, আর একটা দল ম্যানেজমেন্ট যারা মিরপুরে বসে থাকে। তো এই 3টা দলে যখন আপনি সংমিশ্রণ হবে, তখনই আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন। তো হাতুরু সিং এর সাথে আমরা যেটা মনে হচ্ছে যে দ্য ম্যানেজমেন্ট ম্যানেজিং হিম ফ্রম দ্য ক্রিকেট বোর্ড, আমার কাছে মনে হয় অত বড় কিছু ভালো কিছু হয়েছে। এবং তার পারফরমেন্স উইদিন দ্য প্লেয়ার্স, আমার কাছে মনে হচ্ছে there is lot of gaps there. বলু একটা নাম্বার দেন, আপন ভেদে তো 10 নাম্বার দিয়েছেন, একটা নাম্বার দেন। 33 দিতে পারি তাকে আমি এজ এ কোচ, কারণ নিউজিল্যান্ড একটা ভালো সিরিজ। ওকে, জাস্ট পাস করাইলেন আর কি আপনি এখানে, এই জায়গায় মানে জাস্ট আর কি পাস করলেন। বাট এটাও ঠিক যে আমরা যে পরিমাণ অর্থ তাকে দেই, সেটা সে ডিজার্ভ করে কিনা, তার এজেন্ট কে, সেটাও দেখা উচিত আমাদের। ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর কথা বলছিলাম, সবকিছু মিলিয়ে কিন্তু আমার কাছে মনে হয় এক্সপেন্সিভ কোচ টু। তাকে নিয়ে আমাদের এগোনো উচিত নতুন বোর্ডের। এটা বোর্ড সিদ্ধান্ত নেবে। তবে কোচ পরিবর্তন করা আর একজন আপনার ডাক্তার পরিবর্তন করা একই। কিন্তু একটা ডাক্তার যখন আপনার ভেতরের একজন, তার শরীরে সবকিছু জানে, তার রোগ বালাই ওষুধ, হঠাৎ করে একটা কোচ চেঞ্জ করাও কিন্তু একটা বড় একটা আঘাত আনতে পারে। তবে সেই ডাক্তারটা যদি ভালো হয় তাকে রেখে দেওয়া উচিত, ডাক্তারটা যদি ভালো না হয় অবশ্যই তাকে বিদায় করে দেওয়া উচিত। না 100-তে 33 পাবে যেই ডাক্তার, তাকে আসলে আর রাখবেন কেন? আমার মনে হয় দেশি কোচ ট্রাই করা উচিত। আমরা হারি জিতি দেশি কোচ, উই শুড স্টার্ট ফ্রম নাও অন। এবং দেশি কোচ করলেই অবশ্যই আমরা দেখবেন যে আমাদের টিমের স্পিরিটটা অন্যরকম থাকবে, তখন হয়তো ভালো করতেও পারি আমরা। ওকে, বুলবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নট আউট ওয়ানের সময় দেওয়ার জন্য। আপনার সঙ্গে আমরা আগেই যোগাযোগ করছিলাম, আপনি বলছিলেন যে যখন এটা অফিসিয়াল হবে তারপরেই আপনি আমাদের সঙ্গে কথা বলবেন, এবং অফিসিয়াল হওয়ার সঙ্গে সঙ্গে ইনফ্যাক্ট আপনি এখন অস্ট্রেলিয়াতে রয়েছেন, আমাদের টাইম ডিফারেন্স, ডিফারেন্ট টাইম জোনে আমরা রয়েছি, তারপরে আপনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন, কথা বলেছেন, এবং নিশ্চিতভাবেই আমরা আশা করব যে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আপনি যেটা এটা ক্লিয়ার করেছেন, আপনার আইসিসির এই কাজটা করার পাশাপাশি আমাদের বোর্ড ডিরেক্টর হিসেবে বা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নেই। আপনাকে আমরা নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দেখবো, চাইবো। অনেকদিন তো এই ইন্টারনেটে আড্ডা হলো, এবার সামনাসামনি আপনার সঙ্গে আড্ডা দেওয়ার আশাটা আসলে করছি। অনেক ভাই, থ্যাংক ইউ। আমি শেষ করার আগে একটা কথা বলতে চাই নমন ভাই, আমি কিন্তু অত্যন্ত শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি যারা এই আমাদেরকে এই বোর্ডটা চেঞ্জ করার পেছনে, দেশের একটা বড় চেঞ্জ করার পেছনে একটা বিরাট ভূমিকা রেখেছে। বহু জীবন চলে গিয়েছে, সাহস করে আমাদের ছেলেরা আমাদেরকে একটা চেঞ্জ এনে দিয়েছে। হয়তো কিছুদিন পরে সবই ঠিক হয়ে যাবে নমন ভাই, কিন্তু যারা আহত হয়ে হাসপাতালে আছে, বাসায় আছে, আমরা যেন তাদেরকে কখনো ভুলে না যাই। আর আমি রিকোয়েস্ট করব এই বোর্ডকে, আমি পার্সোনালি আমি বেঁধে দেই মাঝে মাঝে, বাট আমি রিকোয়েস্ট করব যে আমাদের একটা জিনিস নেই ক্রিকেট বোর্ডে, সেটা হচ্ছে কলেজ ক্রিকেট। সেই কলেজ ক্রিকেটটা যেন আমরা মুগ্ধর নামে করতে পারি, শহীদ মুগ্ধর নামে করতে পারলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ বুলবুল ভাই, শেষ সময় এসে আপনি আমাদেরকে খুব ভালো একটা পরামর্শ দিয়ে গেলেন, অনেক ধন্যবাদ। আমি থাকি না থাকি, আমি চাই এটা যেন হোক। থ্যাংক ইউ নমন ভাই, আপনি ভালো থাকবেন। আর বাংলাদেশ ক্রিকেটের হয়তো নেগেটিভ পজিটিভ যাই বলেছি, সবসময় উত্তরণ, উন্নয়ন এবং সব জায়গায় মঙ্গল কাম। থ্যাংক ইউ নমন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ বুলবুল ভাই, ভালো থাকবেন আপনি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, আমাদের প্রথম বিশ্বকাপের অধিনায়ক এবং প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ভাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিবর্তনটা এসেছে, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নাজমুল হাসান পাপনের পরিবর্তে ফারুক আহমেদ দায়িত্ব নিয়েছেন, এই বিষয়টাকে ধরেই আমরা আলোচনাটা করেছি যে ওভারঅল কি কি আমাদের ক্রিকেটে আরো পরিবর্তন আসা উচিত, আসতে পারে, এবং সেই যাত্রাটাতে বুলবুল ভাই নিজেও, তাকে ওই রকম বোর্ড ডিরেক্টর হওয়ার প্রস্তাব দিলে তিনি নিজেও কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আমি খুবই স্ট্রংলি বিলিভ করি বাংলাদেশ ক্রিকেটে বুলবুল ভাই দেয়ার আসলে অনেক কিছু রয়েছে, এবং
এইবার একটা সুযোগ এসেছে বুলবুল ভাইকে আমাদের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত করা। নিশ্চিতভাবেই বোর্ড ডিরেক্টর হিসাবে আমরা আমিনুল ইসলাম বুলবুলকে সামনে দেখতে পাবো। আমার মতো এই আশাটা নিশ্চয়ই আপনারা সবাইও করছেন। সবাই ভালো থাকবেন।